আওয়ামী লীগ সরকারের ৪ মেয়াদের ৩ বারের মন্ত্রী ও একবারের সংসদ সদস্য ডাক্তার দীপু মনি গ্রেপ্তারের পর ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতির নানা তথ্য বের হতে শুরু করেছে। বিগত সরকারের প্রথম মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়, তৃতীয় মেয়াদে শিক্ষা মন্ত্রণালয় এবং চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকারের ৪ মেয়াদের ৩ বারের মন্ত্রী ও একবারের সংসদ সদস্য ডাক্তার দীপু মনি গ্রেপ্তারের পর ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতির নানা তথ্য বের হতে শুরু করেছে। বিগত সরকারের প্রথম মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়, তৃতীয় মেয়াদে শিক্ষা মন্ত্রণালয় এবং চতুর্থ মেয়াদে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। পাশাপাশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। এসব পদ পদবি পেয়ে প্রায় ১৬ বছর তিনি বেশ বেপরোয়া ছিলেন। তার হাত থেকে দলের স্থানীয় নেতাকর্মীরাও রেহাই পাননি। তারা ছিলেন অনেকটা সংখ্যালঘুর মতো। দীপু মনির দুর্নীতি ও অপকর্মের মূল সহযোগী ছিলেন তার ভাই জেআর ওয়াদুদ টিপু। এই টিপুর নেতৃত্বেই প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়, পরে শিক্ষা মন্ত্রণালয়ের সিন্ডিকেট গড়ে তোলা হয়। চক্রে চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারও ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে তিনি এখন রিমান্ডে আছেন। তবে তার ভাই টিপু ও রতন কুমার এখনো পলাতক। দীপু মনির টাকার মেশিন ছিলেন চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ওরফে চোরা সেলিম। আওয়ামী লীগ সরকারের পতন হলে চোরা সেলিম ও তার ছেলে শান্ত খান এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় জনতার গণপিটুনিতে মারা যান। চোরা সেলিমের মৃত্যু নিয়েও চাঁদপুরে নানা আলোচনা আছে। অনেকেই ইঙ্গিত করেছেন দুর্নীতির পার্টনার চোরা সেলিমকে কৌশলে উত্তেজিত লোকজনকে উস্কে দিয়ে হত্যা করা হয়েছে, যাতে দীপু মনি বা তার ভাইয়ের অবৈধ টাকার সাক্ষী না থাকে। এদিকে দীপু মনির অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি ৫টি বিশ্ববিদ্যালয় কক্ষিগত করেন। ওই সময় তদবিরের জন্য চাঁদপুরেও চলে আসতে দেখা গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে শিক্ষা বিভাগের উচ্চপদস্থদের, মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পর্যন্ত তার ইচ্ছার বিরুদ্ধে হওয়ার সুযোগ ছিল না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য ২ কোটি এবং কলেজ অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি ৫০ লাখ টাকা ঘুষ নিতেন, এমন অভিযোগ এখন সংশ্লিষ্টদের মুখে মুখে। এছাড়া শিক্ষা প্রশাসনের প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাত ছিল পূর্ণ নিয়ন্ত্রণে। সর্বনিম্ন ২ লাখ থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ। তার সময়ে শিক্ষা খাতে ঘুষ দুর্নীতি ছিল ওপেন সিক্রেট। এই মন্ত্রীর বিভিন্ন কাজে বিতর্কের শুরুর এক পর্যায়ে তার দপ্তর থেকে অন্যত্র চলে যান তার তৎকালীন একজন সচিব। এছাড়া নিজ থেকে চলে যান তার একান্ত সচিব পিএসও। রাজধানীর কলাবাগান ও বনানীতে ছায়া অফিসের মাধ্যমে দীপু মনির মন্ত্রণালয়ের অনেক কিছু নিয়ন্ত্রণ করত তার ভাই টিপুর নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের নাম ছিল রাজনৈতিক স্বজন। দীপু মনি শিক্ষামন্ত্রী থাকাকালে তার ভাই টিপুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের এক বিশাল রাজত্ব কায়েম করেন। ১৪তম বিসিএস এর কর্মকর্তা ও রাজধানীর মিরপুরে অবস্থিত একটি কলেজের সাবেক অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাকে এই কলেজের অধ্যক্ষ পদে আসতে ৫৫ লাখ টাকা ঘুষ দিতে হয়। চট্টগ্রাম বিভাগের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পদায়ন করতে এক শিক্ষকের কাছ থেকে ২ কোটি টাকা নেন তার ভাই টিপু। নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুপারিশ আসার পর টিপু অন্য একজনের মাধ্যমে জানান, উপাচার্য হওয়ার জন্য ২ কোটি টাকা দিতে রাজি আছেন কয়েকজন। তদবির করে লাভ নেই, আপনার অধীনে একটি নিয়োগ দিয়েই তো এই টাকা উঠানো সম্ভব। এমন পরামর্শ দিলে শেষ পর্যন্ত ওই শিক্ষক টাকা দিতে রাজি হন। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাদে সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে। দীপু মনি শিক্ষামন্ত্রী থাকাকালে ২০২২ সালে বেসরকারি নর্থ সাউথ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পরিবর্তনের নামে আসলে এগুলোর নিয়ন্ত্রণ নেয় একটি চক্র। এর নেপথ্যে ছিলেন দীপু মনি। আওয়ামী লীগের মেয়র, ব্যবসায়ী, আমলা, শিক্ষাবিদদের দিয়ে নতুন করে গঠন করা হয় নর্থ সাউথ ও মানারাতের ট্রাস্টি বোর্ড। এরপর বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ও এভাবে বেদখল হয়। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বেদখলের উদ্যোগ নিয়েও শেষ করতে পারেননি দীপু মনি। ২০২৪ সালের নির্বাচনের পর তাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর এই ২ বিশ্ববিদ্যালয় বেদখলের প্রক্রিয়া অব্যাহত রাখেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, যদিও তা শেষ করতে পারেননি তিনি। একইভাবে রাজধানীর ঢাকার গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ দখল করতে চান সমালোচিত এই শিক্ষামন্ত্রী। তিনি অযাচিত হস্তক্ষেপ করে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ভেঙে দিতে কয়েকবার উদ্যোগ নেন। এরপর প্রতিষ্ঠানটির সামনে মানববন্ধন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শেষে উচ্চ আদালতে শরণাপন্ন হয়ে রক্ষা পায় প্রতিষ্ঠানটি।
স্কুল কলেজ ভবন নির্মাণে ৫% কমিশন। শিক্ষার উন্নয়ন বাজেটের বেশিরভাগ বরাদ্দ পায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইইডি। এই খাতে সব ঠিকাদারকে ৫% কমিশন দিয়ে কাজ নিতে হতো। ইইডির পুরো নিয়ন্ত্রণ ছিল দীপুমনির ভাই টিপুর হাতে। দীপুমনি ও তার ভাই টিপুর হাত থেকে রক্ষা পায়নি চাঁদপুরের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত আলামিন একাডেমি নামক প্রতিষ্ঠানটিও। তার ভাই নিজের মতো করে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির সবকিছু তছনছ করে নিজের লোক বসান। নিজ জেলায় চাঁদপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু জমি অধিগ্রহণে ৩৫৯ কোটি টাকা দুর্নীতির পায়তারা করেন দীপুমনি। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার ৬২ একর জমি মৌজা দরের চেয়ে ২০ গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেন তার নিকটাত্মীয়রা। তারা ভূমি অধিগ্রহণে প্রশাসনিক অনুমোদনের আগেই চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জায়গা ঠিক করে নিজেদের নামে দলিল করিয়ে নেন। পরবর্তী সময়ে সেসব জমি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন করে এবং জেলা প্রশাসনের অধিগ্রহণের জন্য বলে দেয়। সেখান থেকে ৩৫৯ কোটি অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ অধিগ্রহণের বিরোধিতা করেন তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। তিনি চাঁদপুরে দীপুমনির ভাই সহ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর জমি দখলের বিরুদ্ধে অবস্থানের জন্য আলোচিত ছিলেন। টিপু সহ বেশ কয়েকজন নেতাকর্মী ভুয়া দলিলের মাধ্যমে ৪৮ একরের বেশি জমির দখল নেওয়ার প্রতিবাদ জানানোর ৪৮ ঘন্টা পর তাকে নেত্রকোনায় বদলি করে দেওয়া হয়। পরে সরকার লক্ষ্মীপুর ইউনিয়নের সে জায়গাও ওই বিশ্ববিদ্যালয় করার বিষয়টি বাতিল করে। চাঁদপুরের পদ্মা ও মেঘনার ডুবোচর থেকে ফ্রিস্টাইলে বালু উত্তোলনেও চোখ ছিল দীপুমনির। তার ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চলচ্চিত্র নির্মাতা সেলিম খানকে সেই বালু তুলতে উৎসাহী করেন তিনি। তার ভাই টিপু সেলিম খান থেকে মোটা অঙ্কের সুবিধা নিতেন। চাঁদপুরে মেঘনা নদী থেকে সেলিম খানের বিরুদ্ধে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ যারাই করেছেন তারাই দীপুমনির রোশানলে পড়েছেন। চাঁদপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতাদের সঙ্গে দীপুমনির বিরোধ ও দূরত্ব শুধু বালু উত্তোলন নিয়েই প্রতিবাদ করা নিয়ে। জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদকে কোণঠাসা করতে তার বিরুদ্ধে বালুখেকো সেলিম খানের লোকজন দিয়ে শহরে মিছিল করানো হয়। এছাড়াও দীপুমনির কাছের লোকজনের দাপটে দলীয় ত্যাগী নেতাকর্মীরাও ছিলেন অবহেলিত। নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বালু তোলার সমালোচনা করে পদ হারান। গত বছরের ২৪ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবসের আলোচনায় তিনি বলেন, মেঘনায় অবৈধভাবে যারা বালু উত্তোলন করছেন তাদের সঙ্গে চাঁদপুরের একজন নারী মন্ত্রীর সম্পর্ক আছে। এর দুদিন পরই মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, দীপুমনির নির্বাচনী এলাকা হাইমচর নীলকমল ইউনিয়নের বাহের চরে বিপুল পরিমাণ খাস জমি নিজের কবজায় নিয়ে দীপুমনির ভাই টিপু তৈরি করেছেন মাছের ঘের, গবাদি পশুর খামার ও সবজি বাগান। শুধু সরকারি জমির উপরই নিয়ন্ত্রণ নেননি, ওই এলাকার নাম বদল করে নিজের নামে রেখেছেন টিপুনগর। যে জমি সরকারি খাস তা প্রভাব খাটিয়ে নাম জারি করে নেন দীপুমনির ভাই টিপু। নতুন শিক্ষাক্রম অনুযায়ী নোট গাইড বিক্রি নিষিদ্ধ হলেও সারা দেশে দেদার বিক্রি হচ্ছে এইসব বই। এক গবেষণায় দেখা গেছে ৯৭% শিক্ষার্থী নোট বা গাইডের উপর নির্ভরশীল। মুখে নোট গাইডের বিরোধিতা করলেও দীপুমনি নোট গাইডের বিক্রেতাদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন বলে অভিযোগ রয়েছে। এ কাজে তাকে সহায়তা করতেন এক প্রকাশনীর মালিক। সেই প্রকাশনীর মালিকের বাড়িও চাঁদপুরে। ঢাকার এক নোট গাইড প্রকাশক জানান, ৩ মাস পর পর অন্তত ২৫ কোটি টাকা কমিশন নিতেন দীপুমনি। দীপুমনির নির্বাচনী এলাকা চাঁদপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, শিক্ষামন্ত্রীর সময় থেকেই তার সঙ্গে আমার দূরত্ব। মন্ত্রীর কাছে কোনো বিষয়ে একটি তদবিরও করেননি বলে তিনি জানান। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।